আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেনারেল আতাউল গনি উসমানী মৃত্যুবার্ষিকীর এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জেনারেল উসমানী একটি জীবন, একটি ইতিহাস। মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় সব কিছু পৃথিবীতে ঘটে। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানি অথরিটি মিসক্যালকুলেশন করেছিলেন, যেমন একইভাবে ইন্ডিয়ার অথরিটিও মিসক্যালকুলেশন করেছে। তারা বুঝতেই পারেনি যে যদি ক্র্যাকডাউন করা হয়, পাকিস্তানিদের ধারণা ছিল আমরা যদি 25শে মার্চ ক্র্যাকডাউন করি, বাঙালিরা ভীত জাতি, এদেরকে 1 মাস 2 মাস মেরে কেটে ঠিক করে ফেলবো, সব ঠিক হয়ে যাবে, কোনো বাধা বিঘ্নহীনভাবে আমরা কাজটা করতে পারবো। এটা ছিল তাদের কনসেপশন। ইন্ডিয়ার কনসেপশন ছিল যে পাকিস্তান এখানে মারামারি কাটাকাটি করবে, নিজেদের লোকদেরকে হত্যা করবে, মারবে, এক সময় আমরা এমনভাবে তাদেরকে আঘাত করব, এই দেশটাই দখল করে নিব এক সময়। তাদের প্ল্যানই ছিল এটা। ক্যালকুলেশনে ভুলটা কোথায় হয়েছে? তারা ভুলে গিয়েছিল যে পাকিস্তান আর্মিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে একটা রেজিমেন্ট ছিল, আর সেই রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানে। তাদের আরও ভুল ছিল এই দুই দেশেরই, যে এই পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে অনেক প্যাট্রিয়ট অফিসার তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলেন, এবং তারা যে বিদ্রোহ করবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে বিদ্রোহ করবে, সেটাও তাদের ক্যালকুলেশনে ছিল না। এটা আমার গবেষণালব্ধ ব্যাপারটা আমি বলছি, আপনারা হয়তো একমত নাও হতে পারেন। তারা চিন্তা করেনি যে জেনারেল উসমানীর মতো, দিদেন কর্নেল উসমানীর মতো দুঃসাহসী, নির্ভীক, দেশপ্রেমিক, আত্মত্যাগকারী, অকৃতদার একজন যোদ্ধা আছেন। অবসরপ্রাপ্ত হলেও তিনি তার সেই সৌম্য শক্তি, ক্ষিপ্রতাকে বিলীন করেননি। জেনারেল উসমানী 4 এপ্রিল, এর আগের ঘটনা আপনারা জানেন, সেগুলোতে আমি বিস্তারিত যাব না, সংক্ষেপে শুধু কি জায়গাটুকু আমি বলছি। উনি শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে ওখান থেকে 2 জন দেখা করতে গিয়েছিলেন। একজন ধরা পড়ে গেছেন, উনি পালিয়ে কেরানীগঞ্জে চলে গেছেন, কেরানীগঞ্জ থেকে তারপরে চলে গেলেন ইন্ডিয়াতে। সেখানে 4 এপ্রিল যে মিটিংটা হলো, তেলিয়াপাড়ার প্রথম বৈঠক, প্রায় 27 জন সামরিক অফিসার আরও 2-1 জন সিভিলিয়ান ছিলেন, তাদেরকে নিয়ে যে বৈঠকটা হলো, সেটাই ছিল আপনার পরিকল্পিতভাবে যুদ্ধ করার একটা পরিকল্পনা। এর আগে আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জেনারেল জিয়াউর রহমান যে 25 তারিখে রাতে উই রিভোল্ট বলেছিলেন, সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। তিনি 8 বেঙ্গলের টুয়াইস হিসেবে যে উই রিভোল্ট বলে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন, এবং পরবর্তীতে অফিসিয়ালি ডিক্লারেশন দিয়েছেন 2 বার, সেটাও আমরা জানি। সেই চ্যাপ্টারও আমাদের ভুলে গেলে চলবে না। আমি বলছি এবার উসমানী সম্পর্কে। সেই উসমানী তার পিস্তল ফায়ার করে 4 এপ্রিল কিন্তু অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেন, এবং সেটাই ছিল স্বাধীনতার প্রথম সবচেয়ে আশাব্যঞ্জক একটা বিষয়। শুধু তাই নয়, তিনি বুঝতে পেরেছিলেন এবং সামরিক অফিসাররা বুঝতে পেরেছিল, এখানে শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ আছেন, স্যার আছেন, আরও বেশি ওনার জ্ঞান গরিমা এই বিষয়ে। সামরিক অফিসাররা প্রথম বুঝতে পেরেছিলেন যে আমরা যদি অর্গানাইজড ওয়েতে যুদ্ধ না করি, এবং একটা লেজিটিমেট সরকার যদি আমাদের প্রবাসী সরকার না থাকে,
তাহলে আমরা যুদ্ধ করে যদি হেরে যাই কিংবা ধরা পড়ি, আমাদেরকে সবাইকে বিদ্রোহী হিসেবে হত্যা করা হবে। সুতরাং একটা সরকার দরকার। এই ব্রেন চাইল্ডটা কিন্তু মিলিটারি অফিসারদের, এটা অস্বীকার করলে হবে না। দুঃখজনক হলে সত্য, 4 এপ্রিল 10 এপ্রিল তো আমরা জানি না, ইতিহাস জানি না। প্রিয় ছাত্রছাত্রীরা আসো তোমরা এখানে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আসছো। এই ইতিহাসগুলো আমাদের জানা থাকে না। সেই 4 এপ্রিলে সিদ্ধান্ত দেওয়া হলো, 10টা পয়েন্ট জেনারেল উসমানীকে বলা হলো, এই 10টা পয়েন্ট আপনি আগামী 10 তারিখে ফুলফিল করে আবার একটা বৈঠক ডাকবেন। অন্যতম ছিল কমান্ডার ইন চিফ হবেন জেনারেল ওসমানী, এবং প্রবাসী সরকার গঠিত হবে, এবং একটা স্বাধীনতার প্রোক্লেমেশন তারা দিবেন। স্বাধীনতার একটা পুরো চূড়ান্ত একটা রূপরেখা তারা দিবেন। এই 10 তারিখের মধ্যে সেটা হতে হবে। সেক্টর হিসাবে বিভক্তি, আরও অনেক কিছু ছিল, আপনারা পড়ে দেখবেন। এই যে জেনারেল ওসমানীর দূরদর্শিতা, তার ভিতরে মিলিটারি লিডারশিপ অ্যাজ ওয়েল এজ উনি এমএলএ ছিলেন, একটা রাজনৈতিক নেতৃত্ব, তার ভিতরে যে সবগুলো একসাথে হয়েছে। হি ওয়াজ আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট এবং ইংরেজিতে তুখর বক্তা। তিনি পাকিস্তান সামরিক বাহিনীর সদর দপ্তরে আপনার ডেপুটি মিলিটারি অপারেশন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, এবং সেই ক্ষেত্রে তার যুদ্ধের অভিজ্ঞতা আরও ব্যাপক। তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছেন, 65 সালের যুদ্ধে পার্টিসিপেট করেছেন, এবং সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগিয়েছেন 1971 সালে। প্রিয় সুধীমণ্ডলী, আজকে এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমরা পেয়েছিলাম সেই 15ই ফেব্রুয়ারি 1978 সালে, 1948 সালে, সেই সেনাবাহিনী এই দেশকে গড়ে তুলেছে, এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে নেতৃত্ব দিয়ে। আপামর জনসাধারণের নেতৃত্ব সেনাবাহিনী দিয়েছে, এই কথাটা আমরা ভুলে যাই বারবার। সেনাবাহিনীকে আমরা প্রশ্নের সম্মুখীন করি, হতে পারে কিছু ভুল থাকতে পারে, কিন্তু এই সেনাবাহিনীকে টার্গেট করে, সামরিক বাহিনীকে টার্গেট করে যখন কিছু বলা হয়, ধরে নিতে হবে যে এই দেশের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র চলছে। জেনারেল ওসমানী কিন্তু এগুলো সহ্য করতে পারতেন না। জেনারেল ওসমানীর ছোট্ট একটা ঘটনা, 1972 সালে সকল ক্যাডেট কলেজকে বিলুপ্ত করে দিয়ে এটাকে তারা সাধারণ কলেজ করে রূপান্তরিত করে ফেলেছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব একটা গেজেট পাবলিশ করে তা করা হয়েছিল। যখন এই বিষয়টা জেনারেল ওসমানীর কাছে আসে, তখন তিনি ছিলেন পানি সম্পদ কিংবা নৌ পরিবহন মন্ত্রী, এবং তিনি ডিফেন্স অ্যাডভাইজারও ছিলেন। সাথে সাথে তিনি শেখ মুজিবুর রহমানকে প্রথমে ফোন করেন যে আপনি এটা উইথড্র করেন, না হলে আমি পদত্যাগ করব। এটা হবে আত্মঘাতী একটা বিষয়। পরবর্তীতে কিন্তু তিনি অফিসে গিয়েছেন, পদত্যাগপত্র নিয়ে গিয়েছেন শেখ মুজিবুর রহমানের সামনে, এবং দিয়েছেন যে আপনি যদি এই মুহূর্তে এই প্রজ্ঞাপন বাতিল না করেন, আমার রেজিগনেশন গ্রহণ করেন। কয়জনের সেই বুকের পাটা হবে? একবার হয়তো গল্পের আকারে আমি বললাম, আপনারা একবার চিন্তা করে দেখুন তো, এই কথাটা কি কারো সাধ্য হবে? ইভেন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলা? কেউ কি নিজের পদ ছাড়তে চায়? তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, তার বাড়িটা পর্যন্ত বিক্রি করেছেন। আপনার এই আমাদের বনানী ডিওএইচএসে ওসমানী হাউস নামে একটা বাড়ি আছে, আপনারা হয়তো দেখবেন। আমার কথা হলো, চলুন না আমরা এমন একটা দেশ গড়িয়ে, একটা নতুন সুযোগ আমাদের সামনে এসছে। আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অনেকেই আছেন, জেনারেল জামিল ডি আহসান আছেন, স্যার তো আছেনই, আরও অনেকেই আছেন। আপনারা, আমাদের স্বাধীনতার পর দেশকে কোমর ভেঙে দেওয়া হয়েছে, সামরিক বাহিনীকে বিলুপ্ত করার চেষ্টা করা হয়েছে, নিজেদের মধ্যে আত্মঘাতী খেলায় আমরা লিপ্ত হয়েছিলাম। 2 বছর সিনিয়রিটি দিয়ে সম্পূর্ণভাবে আর্মিকে এবং মিলিটারি সিভিলিয়ান প্রশাসনকে বিভক্ত করা হয়ে গেছে। সেই জিনিসগুলো একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য পরিকল্পনা করেছিলেন তারা। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশের সেই ষড়যন্ত্র উপলব্ধি করতে না পারি, ইভেন আমাদের রাওয়াও তাদের ষড়যন্ত্রের বাইরে নয়, এটা বুঝতে হবে। আমাদের ঐক্যবদ্ধ জাতি, এত সুন্দর ক্লাসিক নেশন পৃথিবীতে দ্বিতীয় একটা নেই। সেই ক্লাসিক নেশনটা কি? আমাদের সকলের ভাষা এক, আমাদের 93% লোকের ধর্ম এক, এবং সেই ধর্মের মধ্যে কোনো বিভক্তি নাই, শিয়া সুন্নি ইত্যাদি ইত্যাদি বিভক্তি নাই, এবং আমাদের কালচার এক, আমাদের সব কিছু এক। কিন্তু আমরা সেরকম ঐক্যবদ্ধ হতে পারিনি
বহু জাতিতে বিভক্ত ইন্ডিয়ার মতো ঐক্যবদ্ধ হতে পারেনি। সেই ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। 5ই আগস্ট এবং 36 জুলাই শিক্ষা দিয়েছে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা কোনোভাবেই পৃথিবীর বুকে শক্তিশালী জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। পরিশেষে আমি সকলকে অনুরোধ করব, আগামীকালই হয়তো মন্ত্রী পরিষদের আমাদের শপথ গ্রহণ হবে, এমপিদের শপথ গ্রহণ হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের এখানে হয়তো মন্ত্রী হবেন অনেকেই ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা যাতে গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আর বিভক্তি নয়, আর হিংসা নয়, আর বিদ্বেষ নয়, আর ঘৃণা ছড়াছড়ি নয়। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতি হিসেবে, আমরা ঐক্যবদ্ধ থাকবো একটি দেশ হিসাবে। আমাদের দেশকে আমরা ভালোবাসবো জীবনের চেয়ে বেশি। আমরা দেশকে ভালোবাসবো সব দলের ঊর্ধ্বে উঠে। যতক্ষণ পর্যন্ত আমরা সেটা না করতে পারবো, আমরা কখনো ইনশাআল্লাহ এই জাতি আর আগে এগিয়ে যেতে পারবে না। মহান আল্লাহ সেই জেনারেল ওসমানীর যে আদর্শ, যে শিক্ষা, দেশপ্রেমের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই শিক্ষা নিয়ে আমরা চলুন, এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সেই শক্তি সামর্থ্য দান করুক। আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।